চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়ার আলোচনার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিম ইকবালের। ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন বাঁহাতি ওপেনার। দুর্নীতিবাজদের ধরতে নেই দৃশ্যমান পদক্ষেপ। দুদকের ৭০টি অভিযানে দালাল ছাড়া গ্রেফতার হয়নি কেউ। তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় কার্যক্রম নিয়ে প্রশ্ন। 10,000 কোটি টাকার টানেল এড়িয়ে ঢাকা কক্সবাজার রুটের গাড়ি চলে শাহ আমানত সেতু দিয়ে। লেগেই থাকে যানজট। চট্টগ্রামের পটিয়া আনোয়ারায় সড়ক নির্মাণে মিলতে পারে মুক্তি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দেন সাবেক অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে তামিমকে অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনার মধ্যেই নিজের এ সিদ্ধান্ত জানালেন তামিম। ছেলে আরহাম ইকবালের কথা রাখতে না পারায় করলেন দুঃখ প্রকাশ। I did try my best. 2023 6 জুলাই আচমকা এক ঝড় এসে লন্ডভন্ড করে দিল বাংলাদেশের ক্রিকেটকে। সাজানো বাগান ছারখার হয়ে গেল এক সিদ্ধান্তে। কান্না ভেজা কণ্ঠে তামিম ইকবাল জানালেন দলের মাঝে তাকে নিয়ে চলছে নানা গুঞ্জন, তাই অধিনায়কত্ব আর করবেন না তিনি। সেখানে থামলেও হয়তো দেশের ক্রিকেটকে এত বড় ঝামেলায় পড়তে হতো না, কিন্তু থামেননি তামিম ইকবাল। জানিয়ে দিলেন শুধু ক্যাপ্টেন্সি নয়, দল থেকেই সরে যাচ্ছেন তিনি। অবসর নিয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। I am retiring from international cricket effecting right now. চারদিকে শুরু হয়ে যায় হইচই, দেশ জুড়ে সমালোচনায় বিদ্ধ হন বিসিবি কর্তারা। এর মাঝেই তামিমকে ফেরাতে চেষ্টা শুরু করেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনিও ব্যর্থ হলে তামিমকে ফেরানোর দায়িত্ব নেন তখনকার প্রধানমন্ত্রী। তার বাসভবনে মাশরাফি বিন মুর্তজার মধ্যস্থতায় আবারও ক্রিকেটে ফেরার কথা জানান তামিম ইকবাল। কিন্তু এরপর কেটে যায় সময় অনেক, তামিম আর ফেরেন না। আজ ফিরছি, কাল ফিরবো, পরের সিরিজে দেখা যাবে, চলতে থাকে টালবাহানা। বিসিবি থেকেও নানা সময় নানা কথা বলা হয় তামিমের ফেরা নিয়ে। এর মধ্যে একটার পর একটা আইসিসি ইভেন্ট চলতে থাকে, আর তামিমের অনুপস্থিতি পোড়াতে থাকে সমর্থকদের। এত কিছুর পরও তামিমকে নিয়ে আশা ছাড়েননি তার ভক্তরা, আর ক্রিকেট বোর্ডও চালিয়ে যায় তাদের চেষ্টা। বিপিএল এর মধ্যে আবারও যখন আলোচনায় আসে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড, তখন অধিনায়ক শান্ত জানিয়ে দেন তামিমকে তার প্রয়োজন। আর অধিনায়কের বার্তা পেয়ে উঠে পড়ে লাগেন লিপু হান্নানরা, কিন্তু নিজের কথায় অটল রইলেন তামিম ইকবাল। পরিবারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বললেও সে সিদ্ধান্ত জানিয়ে দিলেন এক ফেসবুক স্ট্যাটাসে। 2023 বিশ্বকাপে তাকে দলে না নেওয়া নিয়ে যে নাটক হয়েছিল সেটা ভালোভাবেই রয়ে গেছে তার মনে। তাই তো চূড়ান্ত অবসরের দিনেও মনে করলেন সে সময়কার কথা, আর শেষ করলেন নিজের ছেলে আরহাম ইকবালের কাছে দুঃখ প্রকাশ করে। কারণ ছেলের ইচ্ছে মতো আরেকবার লাল সবুজ জার্সি যে গায়ে জড়াতে পারলেন না তামিম ইকবাল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, পরপর 3টি জাতীয় নির্বাচন সুষ্ঠু না হওয়ায় অন্যতম কারণ দুর্বল নির্বাচন কমিশন, এমন মত বিশ্লেষকদের। সামনের দিনে নির্বাচন কমিশন গঠনে সরকারের প্রভাব যেন না থাকে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ তাদের। তবে রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন বিদ্যমান আইনে তা প্রায় অসম্ভব। নির্বাচন কমিশন গঠন আইনে পরিবর্তন আনার পাশাপাশি কাজে স্বচ্ছতা আনারও তাগিদ দেন তারা। কাউসারা চৌধুরীর কুমুর প্রতিবেদন। স্বাধীনতার 50 বছর পর বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন গঠনে আইন করে। 2022 সালের সেই নতুন আইনে প্রথমবার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গঠন হয়েছিল। বর্তমান নাসির উদ্দিন কমিশনও সে আইনের ভিত্তিতেই করা। তবে আওয়ামী লীগ সরকারের করা এই আইন শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়ে চলেছে। এ আইনে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানে 6 সদস্যের একটি সার্চ কমিটি গঠন করবেন। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সেই কমিটির সদস্যরা সরকার ও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ হয়ে থাকেন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির যে কোনো কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। ফলে সার্চ কমিটি গঠনেও সরকার প্রধানের প্রভাব বিস্তারের সুযোগ আছে। পুরো সিস্টেমটাই হচ্ছে প্রধানমন্ত্রী কেন্দ্রিক, যে কারণে প্রধানমন্ত্রীর পক্ষে এটাকে প্রভাবিত করা এটা খুব সহজ কাজ এই আইনের মাধ্যমে। সার্চ কমিটিটা পুরোটাই একেবারে রুলিং পার্টি নির্ভর হয়ে গেছে। এটা একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য এটা আমার মনে হয় এটা যুক্তিপূর্ণ না।
কমিশন গঠনে সরকারের হস্তক্ষেপ এড়াতে আইনের পরিবর্তন আনার তাগিদ বিশ্লেষকদের। 5টা দলের থেকে 5-6জনকে প্রতিনিধিত্ব দিলে অন্ততপক্ষে যারা সাংবিধানিক পদ থেকে আসবে তাদের সাথে একটা ভারসাম্য হবে। দুটো উপায় হতে পারে। ধরেন যে আইনের মধ্যে একটা সার্চ কমিটি থাকতে পারে, কিন্তু সেই সার্চ কমিটি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আবার এটা যদি আমরা সার্চ কমিটি বাদ দিয়ে পৃথিবীর অনেক দেশে আছে একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, তারাও এই কাজটা করতে হবে। যাতে পরিপালিত হয় তার জন্য প্রশাসনিক কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং সরকারি প্রভাবে হোক, প্রার্থীর প্রভাবে হোক, ক্ষমতার প্রভাবে হোক, যে কোনো কারণে সুষ্ঠুভাবে এই দায়িত্বটা পরিপালিত হয়নি। সরকারি কর্মকর্তা গিয়ে নির্বাচনে অপরাধ করলো, আপনি তার দৃষ্টি আকর্ষণ করছেন, সে তো তার দৃষ্টি আকর্ষণ করেই থাকবে। কমিশনকে স্বাধীন করতে হলে তাহলে নির্বাচন কমিশনকে এই বিচারিক ক্ষমতা দিতে হবে। একজন এমপি হয়ে গেল, তিনি একটা অন্যায় কাজের সঙ্গে ইনভলভ ছিলেন বা অনিয়ম করে নির্বাচনে জিতে আসছেন, সেটা যদি অ্যাড্রেস করা না হয় তাহলে তো সেই নির্বাচনকে আমি বিশ্বাসযোগ্য বলতে পারবো না। এই জন্যই আমরা একটা সময় ভিতরে দেওয়ার চেষ্টা করছি। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই কমিশনের সিদ্ধান্ত নেওয়া এবং কাজে স্বচ্ছতা রাখার কথা বলেন বিশ্লেষকরা। একটা স্বচ্ছতা গাইডলাইন থাকা দরকার, যে তারা কিভাবে তাদের প্রত্যেকটা কাজের স্বচ্ছতার পরিচয় দেবে এবং জনগণের কাছে এটা প্রকাশ করবে। বিশ্লেষকদের মতে পরিবর্তন ও পরিমার্জনের মধ্য দিয়ে এমন একটি কার্যকর নির্বাচন কমিশন আইন প্রণয়ন করতে হবে যা ভবিষ্যৎ বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের পথকে আরও মসৃণ করবে। এর মধ্য দিয়েই মজবুত হবে সংসদীয় গণতন্ত্র। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার বিদেশ গমনকে জড়িয়ে -2 ফর্মুলার চিন্তা যারা করছেন তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না, এ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, কয়েকজন মানুষের কথায় নয়, দেশ চলবে জনগণের ইচ্ছায়। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে আওয়ামী লীগ সরকার। ক্রীড়াঙ্গন তার বড় উদাহরণ। আওয়ামী লীগ সরকারের আমলে হামলা মামলার কারণে দেশ ছেড়ে বিভিন্ন দেশে চলে যান বিএনপির বহু নেতাকর্মী। 5 আগস্টের পর তাদের অনেকেই দেশে ফিরছেন। 15 বছর পর শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন দলটির বেশ কয়েকজন নেতাকর্মী। এদিন দুপুরে তাদেরকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশ গমনকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার চিন্তা করে থাকেন, তাদের সে স্বপ্ন কখনোই পূরণ হবে না। 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। একই দিন বিকেলে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানকে দেখতে গিয়ে আমির খসরু বলেন, কারো একার কথায় দেশ চলবে না। জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বসে কিছু সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে। এদিন সকালে গুলশানে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জামাত প্রসঙ্গে দলের অবস্থান পরিষ্কার করেন। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। এদিকে বিকেলে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন ইতিপূর্বে কখনোই দলীয়করণ করা হয়, তারা এটাকে দলীয়করণ করেছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সারা দেশে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজনের পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। শুক্রবার দুপুরে গাজীপুরের ভবানীপুরে কর্মী সম্মেলনে কথা বলেন তিনি।
বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে। সেজন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ গড়তে চাই। এখন সেখানেও অন্তরায়। জুলাই অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের চেতনা ছিল ছাত্র জনতা, এখন কোন ষড়যন্ত্র, কোন লোভ নতুন করে এই অগ্রযাত্রাকে আবার মাঝে মাঝে যেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার যারা না করে নির্বাচন চান তারা আইনের, সংবিধানের দোহাই দেন। সংস্কার করতে গেলে আইন লাগে, সংবিধান লাগে, পার্লামেন্ট লাগে। এইসব ইস্যু সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে চাপ বাড়ছে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের দাবি, তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একের পর এক অভিযোগ উঠছে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এতে সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন লেবার সরকার। শুক্রবার এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস। গণমাধ্যমটির দাবি, দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে চাপ বাড়ছে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপের উপর। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযোগের ভিত্তিতে টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমনকি তার পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগ উঠেছে। ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। যদিও দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন টিউলিপ। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে দাবি করেছে, গেল বছরের নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমর্থনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগ নেতাকর্মীরা। টিউলিপের পক্ষেও তারা প্রচারণা চালিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। দুর্নীতিবাজদের ধরতে দুদক অভিযান চালালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। গেল 20 দিনে অন্তত 70টি অভিযানে বিক্ষিপ্ত দালাল ছাড়া কাউকে গ্রেফতার কিংবা মামলা করতে পারেনি। তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়ায় সেবা খাত সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে খুব একটা প্রভাব ফেলছে না। বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো অভিযান প্রশ্নবিদ্ধ করছে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থার কার্যক্রমকে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গত 19 ডিসেম্বর নির্বাচন কমিশনে অভিযান চালায় দুদক। এনআইডি সেবায় ঘুষ লেনদেনের অভিযোগে আটক করা হয় 2 দালালকে। তবে অনিয়মের সঙ্গে ইসির কর্মকর্তা কর্মচারী জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলেও দুদক কোনো পদক্ষেপ নেয়নি। কিছু লেনদেনের অভিযোগ আছে, সেগুলো আমরা এখন যাচাই বাছাই করব, পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব। একইভাবে গত 8 জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়ে প্রমাণ পায় হারভেস্টার মেশিন বিতরণে অনিয়মের। 3 গুণ বেশি দামে মেশিন ক্রয়ের তথ্য মিললেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নিয়ে কমিশনের সুপারিশের অপেক্ষায় অভিযান শেষ করে। হারভেস্টিং মেশিনগুলো বিতরণের ক্ষেত্রে কৃষক নির্বাচনে অনিয়ম হয়েছে বা যে প্রতিষ্ঠানগুলোর সাথে টেন্ডার হয়েছে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় শর্ত পূরণ করেনি। দুদকের তথ্য বলছে, আব্দুল মমিনের নেতৃত্বে দুদকের নতুন কমিশন দায়িত্ব গ্রহণের 20 দিনে 70টির বেশি অভিযান চালিয়েছে। এর মধ্যে রাজক, গৃহায়ন, ভূমি অফিস, হাসপাতাল, বাস টার্মিনাল সহ সরকারি সেবা খাতগুলোতে। এসব অভিযানে অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ মিললেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দুদকের অভিযান দিন দিন সাধারণ মানুষের কাছে আস্থা সংকটে পড়ছে। অবশ্য দুদক বলছে, প্রতিটি অভিযান বিশ্লেষণ করে কমিশনে সুপারিশ করা হয়। যেই ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির প্রমাণাদি পাওয়া গেছে সেগুলি সংক্রান্তে সে প্রতিবেদনে উপস্থাপন করে থাকে এবং এই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপনের পর এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। দুদকের সাবেক এই মহাপরিচালক মনে করেন, তড়িৎ ব্যবস্থা না নিলে প্রশ্নবিদ্ধ হবে দুদকের অভিযান। একটা লোক দেখানো মতন হচ্ছে যে কিছু যাওয়া হলো, দালাল কিছু ধরে আনা হলো, কিন্তু দালাল তো
সংশ্লিষ্ট অফিসের লোকের মাধ্যমে যদি তার যোগাযোগ না থাকে তাহলে তো দালাল সেই জায়গায় কাজ করতে পারে না। তাহলে সেই অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে যারা দায়ী তাদেরকে তো এইটার মাধ্যমে আসার কথা, ওই দালালের সাথে সাথে সংশ্লিষ্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ধরবার কথা। তবে অতীতে দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযানে হাতে নাতে সরকারি কর্মকর্তা গ্রেফতার সহ নানা তড়িৎ পদক্ষেপের ইতিহাস রয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ। কল্পিত উন্নয়নের 10,000 কোটি টাকার টানেল যানবাহন শূন্য থাকলেও শাহ আমানত শাহ সেতুতে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। ঢাকা কক্সবাজার রুটের সব গাড়ি টানেল এড়িয়ে এই পথ ব্যবহার করায় যানজট পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। পটিয়া এবং আনোয়ারা থেকে নতুন সড়ক নির্মাণ করে চলাচল পতেঙ্গামুখী করা না গেলে যানজট সামাল দেওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। নগরীর যানজট নিরসনে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে 10,000 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই টানেল। কথা ছিল দৈনিক এই টানেল দিয়ে গাড়ি চলাচল করবে 18,500, চলছে 4,000-এরও কম। প্রতিদিন ব্যয় হচ্ছে 37 লাখ টাকা, আয় মাত্র 10 লাখ। অথচ বিপরীত চিত্র চট্টগ্রাম শাহ আমানত সেতুতে। টোল কমিয়ে ফেলে মানুষকে যদি উৎসাহিত করা যায় এবং অন্য লিঙ্কগুলিতে কমপ্লিট করা যায় তাহলে আমাদের হয়তো মনে হয় যে আমাদের টার্গেটের 60-70% পর্যন্ত আমরা 2-4-5 বছরের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু এই টোল খরচ করে আমি যে বেনিফিটটা পাবো সেই বেনিফিটের জন্য টোল খরচ করার জন্য অধিকাংশই চালক রাজি হবে না। বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশ মুখ শাহ আমানত সেতু মূলত পর্যটন নগরী কক্সবাজার বন্দরনগরী চট্টগ্রামকে রাজধানী ঢাকার সাথে যুক্ত করেছে এই সেতু। টানেল এড়িয়ে সমস্ত যানবাহন চলে যাচ্ছে এই সেতু দিয়ে, আর এর ফলে প্রতিনিয়ত এখানে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা এই সেতু এলাকায় আটকে থাকতে হচ্ছে, ভোগান্তি চরম পর্যায়ে। অথচ 10,000 কোটি টাকার টানেল কোনো কাজে আসছে না। এই যানজট সৃষ্টি হচ্ছে শুধুমাত্র অনিয়ন্ত্রিত পরিকল্পনার কারণে। সাফার করতেছি ড্রাইভাররা, মানে এই জামটা কিন্তু আপনার করাচিন পার হয়ে চলে যায়, ওদিকে আপনার নতুন ব্রিজ পার হয়ে যাচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের ভিতরে খুবই একটা ঝামেলা ভোগান্তির এই টুল নিয়ে প্রতিদিন দাম থাকে, দিকে ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা দাম থাকে সময়। অভিযোগ উঠেছে টানেল নির্মাণের আগে সম্ভাব্যতা যাচাইয়ের যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেটি যেমন ভুল ছিল, তেমনি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের গাড়িগুলোকে টানেলমুখী করার কোনো পরিকল্পনা ছিল না। এই অবস্থায় প্রতিদিন 27 লাখ টাকার বেশি ক্ষতির মুখে থাকা টানেলকে গতিশীল করতে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা এবং পটিয়া হয়ে নতুন রাস্তা নির্মাণের কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। কক্সবাজার থেকে যেই গাড়িগুলো এখানে চট্টগ্রাম শহরে আসে সেগুলোকে শাহ আমানত ব্রিজ থেকে কিছু কিছু ডাইভার্ট করে যে আমরা ওদিকে নিয়ে আসতে পারি। টানেলের অপর পাটে যদি শিল্পাঞ্চল যদি গঠন করা যায় বা ভালো কোনো আবাসিক প্রকল্প নেওয়া যায় তাহলে এটার ব্যবহারযোগ্যতাটা অনেক গুণ বেড়ে যাবে। চন্দনেশের গাছবাড়িয়া থেকে আনোয়ারা চৌমোহনীর দিকে 407 কোটি টাকা খরচ করে 10 কিলোমিটার দীর্ঘ একটি নতুন সড়কের কাজ চলছে। অথচ পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারে চকরিয়া কিংবা পেকুয়া হয়ে এই সড়কটি তৈরি করা হলে যাত্রাপথে দূরত্ব যেমন অন্তত 60 কিলোমিটার কমে আসত, তেমনি ঢাকা রুটের গাড়িগুলো টানেল হয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট পৌঁছাতে পারত স্বল্প সময়ে। 10,000 কোটি টাকায় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি টানেলটি 2023 সালের 28 অক্টোবর উদ্বোধনের পর মাসে 10 কোটি টাকার বেশি পরিচালন ব্যয় হচ্ছে। অপরদিকে শাহ আমানত সেতু দিয়ে বছরে 90 থেকে 92 লাখ যানবাহন চলছে, যার মাধ্যমে টোল আদায় হচ্ছে 60 থেকে 65 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনতে চায় অন্তর্বর্তী সরকার। জিডিপি প্রবৃদ্ধি 5.5% হলেই তৃপ্ত থাকতে চান নীতি নির্ধারকরা। সব মিলিয়ে প্রায় 8.5 লাখ কোটি টাকার বাজেট হতে পারে 2025-26 অর্থ বছরে। এমন লক্ষ্যমাত্রা সামনে রেখে এরই মধ্যে নতুন অর্থ বছরের বাজেট তৈরির কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন বাজেট যেন আগের মতো রাজনৈতিক উচ্চাভিলাষী না হয়, এতে যেন গুরুত্ব পায় বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য। কামরুল হাসান সবুজের প্রতিবেদন।
আর্থিক খাত সংস্কারে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ আশার আলো দেখালেও কোনোভাবেই যেন বাগে আসছে না লাগামহীন মূল্যস্ফীতি। চলতি অর্থবছরে 6.5% নামানোর লক্ষ্যমাত্রার বিপরীতে 6 মাস পরও তা চড়ে আছে 11-র কাছাকাছি। উচ্চাভিলাষ থেকে সরে খানিকটা সাবধানী বাজেট দেয়া হলেও চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ধরা হয় 6.8%। যদিও সম্ভাব্য প্রবৃদ্ধির পরিমাণ 4.5% উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও গত 6 মাসে খরচ হয়েছে মাত্র 40,000 কোটি টাকা। আর 4,80,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে নভেম্বর পর্যন্ত 5 মাসে এনবিআর আদায় করতে পেরেছে 1,59,015 কোটি টাকা। এই রাজস্ব আদায় বাড়াতেই গত বৃহস্পতিবার শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট শুল্ক বাড়িয়েছে সরকার। এই অবস্থার মধ্যে চলছে নতুন বাজেট তৈরির কাজ। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে এবার বাজেটের আকার হতে পারে প্রায় 8.5 লাখ কোটি টাকা। 7% মূল্যস্ফীতির বিপরীতে জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে 5.5%। যেটা নিয়ে আসলে কথাবার্তা চলছে, প্রবৃদ্ধি 5.5%-এর মতো হতে পারে। বাজেট যেন গতানুগতিক রাজনৈতিক উচ্চাভিলাষী না হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এখন যে আকারটা আমরা শুনতেছি সেটি হচ্ছে গত বছর 7,97,000 কোটি টাকা ছিল, এটা এখন 8.5 লাখ টাকায় যদি নেয় তাহলে আমরা ধরে নিব ইনক্রিমেন্টাল বাজেটের দিকেই সরকার যাচ্ছে। পরিবর্তন যেটাকে বলছি সেই পরিবর্তন কিন্তু একই স্ট্রাকচার রেখে আনাটা কিন্তু কঠিন হয়ে যাবে। এখন তো নানা রকমের যেহেতু সংস্কার কাজ চলছে এবং অর্থনীতিতে নানা রকমের চাপও রয়েছে, তো ম্যাক্রো ইকোনমিকে স্থিতিশীল করা যাচ্ছে না। আগামী অর্থ বছরের বাজেটের আকার 8 লাখ কোটি টাকার উপরে রাখা ঠিক হবে না। চলমান সংস্কারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজেটের আকার বাড়ানোর চেয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান ঘিরে পরিকল্পনা সাজানোর পরামর্শ তাদের। বাজেটে ব্যয়ের আকারটা না বাড়িয়ে বরং কিভাবে আসলে বিনিয়োগটা বাড়ানো যায়, কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, কিভাবে মূল্যস্ফীতি কমানো যায়, সেই নীতিগত দিকগুলোতে একটু বেশি নজর দেওয়া উচিত। কোনো রাজনৈতিক বিবেচনায় যেহেতু প্রকল্প নেওয়ার কোনো সুযোগ নাই, এখন বাস্তবতার নিরিখে যাতে প্রকল্পগুলো নেওয়া হয়, যৌক্তিকভাবে যদি আমরা সেটাকে সাজাতে পারি, একটা চমৎকার বাজেট কিন্তু আমাদের দেওয়ার সুযোগ আছে। সংসদ না থাকায় আগামী জুনে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ঘোষণা হবে এবারের বাজেট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যে। স্থবির হয়ে পড়েছে টেকনাফ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম। ভাটা পড়েছে ব্যবসা বাণিজ্যেও। ব্যবসায়ীরা বলছেন স্বাভাবিক সময় প্রতিদিনই 5 থেকে 10টি পণ্য বোঝাই কার্গো ট্রলার এবং জাহাজ বন্দরে ভিড়লেও এখন মাসে ভিড়ছে মাত্র 3 থেকে 4টি। বেকার হয়ে মানবেতর দিন কাটছে সহস্রাধিক বন্দর শ্রমিকের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। টেকনাফের নাফ নদী, এপারে অবস্থান টেকনাফ স্থলবন্দরের, আর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য, যা গত 8 ডিসেম্বর দখলে নেয় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। রাখাইনের মংডু ও আকিয়াব নদী বন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমে প্রধান করিডোর টেকনাফ স্থলবন্দর। এই বন্দর দিয়ে আমদানি হয় কাঠ, সুপারি, মাছ, মশলা, ছোলা, পেঁয়াজ, শুটকি সহ নানা পণ্য। এর বিপরীতে রপ্তানি হয় প্লাস্টিক সামগ্রী, সিমেন্ট, তৈরি পোশাক, ওষুধ, প্রসাধনী সহ নানা খাদ্যপণ্য। কিন্তু মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে আমদানি রপ্তানি কার্যক্রম এক প্রকার স্থবির। ব্যবসায়ীরা বলছেন রাখাইনের মংডু ও আকিয়াব বন্দর আরকান আর্মির দখলে থাকায় বন্ধ রয়েছে পণ্য আমদানি রপ্তানি। আগে তো দিল্লি আসতো 4টা, এখন মাসে আসতে 4টা। ইম্পোর্ট হচ্ছে মোটামুটি, এক্সপোর্ট টোটালি বন্ধ বলতে চলে। আমদানিকারক যারা আছে এরা এই বন্দর থেকে মুক্তি রেখে নিতেছে। চুক্তির আওতায় যদি আমাদের দেশের মধ্যে যে পণ্য আসা যাওয়া করে তাহলে এটা আমাদের দেশের জন্য একটা ভালো হয়। টেকনাফ বন্দরে মিয়ানমারের পণ্যবাহী ট্রলার আসলে ব্যস্ততা বাড়ে শ্রমিকদের। মিয়ানমারের সংঘাতের কারণে এখন বেকার অবস্থায় মানবেতর দিন কাটছে বন্দরের 1000-এর বেশি শ্রমিকের। বর্মান নজার আর কাজকর্ম নাই, বইটা চলতে ফিরতে অভাব, বেশি অভাব। এখন আগের মতো আমনে আগে আমি চলিত এখন বই। আর বন্দর কর্তৃপক্ষ বলছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। আরাকান আর্মিরা দখল করে নেওয়ার পরে বাংলাদেশ থেকে বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে এই দেশের জনগণের প্রতি এবং আমদানিকারকদের প্রতি নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায়। সেক্ষেত্রে আপনার জাহাজ আমদানির পরিমাণটা আবার কমে যাবে বলে আমরা আশঙ্কা করছি।
2023-24 অর্থ বছরে 23 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 47,000 মেট্রিক টন পণ্য আসে টেকনাফ বন্দরে। এর বিপরীতে সরকার 257 কোটি টাকা রাজস্ব আদায় করে। আর 2024-25 অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পণ্য আমদানি হয় 11,000 মেট্রিক টন, যা থেকে সরকার রাজস্ব পায় মাত্র 87 কোটি টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে অস্তিত্বহীন দলবাজরা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার বিকেলে নোয়াখালীর সেনবাগে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখনো শেখ হাসিনার প্রেতাত্মারা কাজ করছে। সচিবালয়ে আগুন, বিভিন্ন ক্ষেত্রে অসহযোগিতা, এসব পর্যায়ে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বাংলাদেশের ষড়যন্ত্র সৃষ্টি করার প্রয়াস চলছে। কিছু সংখ্যক দলবাজ তারাও এর মধ্যে ঢুকে আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার একটা প্রক্রিয়া চালাচ্ছে। অনতিবিলম্বে আমাদের দেশে একটি সুষ্ঠু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই এসব ষড়যন্ত্রকারীরা নিশ্চয়ই তাদের ষড়যন্ত্র করতে আর পারবে না। সংস্কারও চলবে, নির্বাচনের কাজও চলবে। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। বান্দরবানে পাহাড় খেকোদের থামানোর যেন কেউ নেই। যেখানে সেখানে নানা অজুহাতে চলছে পাহাড় কাটার মহোৎসব। ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি, গড়ে তোলা হচ্ছে বসতি সহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনকে ম্যানেজ করেই পাহাড় কাটছে সিন্ডিকেট। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোহেল কান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত NA জাকিরের রিপোর্টে। এক্সকাভেটর দিয়ে দিনরাত অবাধে চলছে পাহাড় কাটা। পাহাড়ের পাদদেশ সমতল করে সেখানে গড়ে তোলা হচ্ছে বসতি, নির্মাণ করা হচ্ছে নানা স্থাপনা। বান্দরবান জেলা শহরের পালাঘাটা, কালাঘাটা, বনরূপা, সিদ্দিকনগর, সুয়ালক, টঙ্কাবতী সহ বিভিন্ন এলাকায় দেখা মেলে এই চিত্র। এতে প্রতিনিয়তই ধ্বংস হচ্ছে পার্বত্য জেলার প্রাণ প্রকৃতি। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করে সিন্ডিকেটের মাধ্যমে চলে পাহাড় কাটা। এতে বর্ষায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে পাহাড়ের পাদদেশের আশেপাশের এলাকা। নতুন করে সৃষ্টি হয় পাহাড় ধসের আশঙ্কা। প্রাণ প্রকৃতি রক্ষায় পাহাড় কাটা বন্ধের দাবি স্থানীয়দের। অনুমতিবিহীন তারা কাটতেছে, তারা কাউকে কোনো তোয়াক্কা করতেছে না। বৃষ্টি ফলে তাই তো মারি গায়ের উপরে পড়বে, এগুলো তো রিক্সের উপরে না। যারা পাহাড় কাটে তাদেরকে আইনের আওতায় আনা হোক। পাহাড় খেকোদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সম্প্রতি সময় যেসব জায়গায় পাহাড় কর্তন দেখা যাচ্ছে সেসব জায়গায় আমরা প্রত্যেকটা জায়গায় ভিজিট করেছি। তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলতেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত এনফোর্সমেন্ট মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং যে সিন্ডিকেটগুলো রয়েছে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। শনাক্ত করার পরে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব যাতে পরবর্তী তারা এই ধরনের কাজ করতে না পারে। গত এক বছরে বান্দরবানে পাহাড় কাটার দায়ে জড়িতদের বিরুদ্ধে ৭৫টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা করা হলেও থামানো যায়নি পাহাড় কাটা। NA জাকির, সময় সংবাদ, বান্দরবান। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জ মুজাফফরগঞ্জ সড়কের বেহাল দশা। বেশিরভাগ স্থানেই কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন এলাকাবাসী। শিগগিরই সংস্কারের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা 29 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশ ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে সিতুসি হয়ে কুমিল্লার লাকসাম উপজেলার মুজাফফরগঞ্জ পর্যন্ত এই সড়কে গত 17 বছরে কোনো সংস্কার কাজ হয়নি। এতে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি। অথচ পাশের জেলার চাঁদপুরে শাহরাস্তি ও কুমিল্লায় যেতে সবচেয়ে সহজতম মাধ্যম এই সড়কটি। বেহাল দশায় চরম ভোগান্তিতে যাতায়াতকারীরা। রাস্তা যে অবস্থা, আমরা একদিন গাড়ি চালাইলে আরেকদিন শরীর ব্যথা বুতা হয়ে যায়, শরীর আরেকদিন গাড়ি চালাতে পারি না। পুরার রোডে ভাঙা, কোথায় ভালো জায়গা নাই। গতকালকে আমি একটা ছেলের খারাপ রোডে বাসাইতাম নিজে,
অ্যাক্সিডেন্ট হয়েছে। যখন বিশেষ করে বর্ষা থাকে, পানি থাকে, তখন তো আরো বেশি সমস্যা। এলাকাবাসী বাজারে যাইতে পারতেছে না, রামমোজে যাইতে পারতেছে না, চলাচলের অযোগ্য রোডটা সোনাপুর থেকে পানিয়ালা পর্যন্ত বা সারাস্তি পর্যন্ত মানুষের দাবি যে এই রাস্তাটা সংস্কার করা হোক। সড়কটি মেরামতে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় শিগগিরই সংস্কার কাজের আশ্বাস কর্তৃপক্ষের। মুজাফফরগঞ্জ, সিতুসি, রামগঞ্জ এই সড়কটিও বর্তমানে আমাদের একটা প্রকল্প খাতে আছে, পিএমপি মেজর খাতে। এখানে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, এখানে আমরা ইভ্যালুয়েশন প্রক্রিয়া দিন আছে এবং এটা ঠিকাদার সিএস অ্যাপ্রুভ করা হলে, ঠিকাদার সিলেক্ট করা হলে এখানে কাজ করা হবে। সড়কটির পাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে কয়েক হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ। জমি তৈরিতে বিভিন্ন জেলায় কৃষকের ব্যস্ততা, অথচ দেশের অন্যতম বৃহৎ চাঁদপুর সেচ প্রকল্পের চিত্র উল্টো। প্রকল্পের ২৮,০০০ হেক্টর জমি পানির অভাবে খাঁ খাঁ করছে। বছরের পর বছর ধরে সেচ খালগুলো সংস্কার না হওয়ায় দিশেহারা কৃষক। শেষমেশ চাপে পড়ে নির্বিকার প্রশাসনের টনক নড়লেও উৎপাদন শঙ্কায় চাষিরা। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমেদের রিপোর্ট। পানির অভাবে খাঁকা করছে জমি, বড় মৌসুমের চারাও নষ্ট হয়ে গেছে, গভীর নলকূপ দিয়েও সেচ দেওয়া সম্ভব হচ্ছে না, এমন দুর্দশার শিকার লক্ষাধিক কৃষক। চাঁদপুর ও পাশের লক্ষ্মীপুর জেলার ৬ উপজেলার অংশবিশেষ নিয়ে চাঁদপুর সেচ প্রকল্প। এই প্রকল্পের ১০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ভেতর ২৮,০০০ হেক্টর জমিতে ধান ও অন্যান্য ফসল আবাদ হয়, যার পুরো সেচটাই নির্ভর করে ডাকাতিয়া নদীর জমানো পানির উপর। বড় মৌসুম আসলেও স্লুইস গেটে ছেড়ে দেওয়া পানি বিভিন্ন সংযোগ খালের মাধ্যমে সেচের কাজ সারেন লক্ষাধিক কৃষক। কিন্তু কয়েক বছর ধরে পলি জমি আর বেদখল হয়ে যায় তার বেশিরভাগ খাল। এতে পানির অভাবে কৃষকরা চরম ভোগান্তির শিকার হলেও নির্বিকার পানি উন্নয়ন বোর্ড। জ্বালাটা এরকম হওয়ার ছিল, কিন্তু পানির অভাবে হতে পারে নাই, এরকম রং ধরে গেছে। পানি দিলে পানি মনে করেন জায়গা জায়গা বাঁধ ফুড়ি থাকে। খালে পানি না কারণে আমরা ডিপের পানি ব্যবস্থা করছি। যারা এইবার এমন ফসল পেল না, তাহলে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদেরকে সেখানে এই যে তাদের ব্যাংক ঋণ এটি মৌকুব করতে হবে। এতদিনে টনক না লড়লেও এবার নড়ে চড়ে বসেছে প্রশাসন। জমিতে পর্যাপ্ত সেচের পানি পৌঁছাতে উদ্যোগ নেওয়া হলেও উৎপাদন নিয়ে শঙ্কায় চাষিরা। দীর্ঘদিন আমরা কোনো খনন কার্যক্রম করতে পারি নাই, যে কারণে সেচ প্রকল্পটির খালসমূহ অনেক ভরাট হয়ে গেছে। বনোন্নয়ন রাজস্ব বাজেট থেকে আমরা যে বরাদ্দ পাবো, এই বরাদ্দের আলোকে এই খালসমূহ আমরা স্বল্প পরিসরে খননের মাধ্যমে এই সমস্যা সমাধানের পরিকল্পনা গ্রহণ করেছি। এই বছর আমরা প্রায় 18.5 কিলোমিটার খাল খনন কার্যক্রম চলবে। এছাড়াও পরবর্তীতে আরও যে খালগুলোতে সমস্যা আছে সেগুলো তালিকাভুক্ত করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এইগুলোর পরবর্তীতে খনন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। 1977 সাল থেকে এই সেচ প্রকল্পের মাধ্যমে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার 6 উপজেলার কৃষি অর্থনীতি নির্ভর করছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। নোয়াখালীতে বড় মৌসুমে ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন হাজার হাজার কৃষক। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় বেকায়দায় তারা। এদিকে বাম্পার ফলনের আশায় কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবিতে রিপোর্ট। বোরো ধান আবাদের মৌসুমকে ঘিরে কৃষকদের এমন ব্যস্ততা নোয়াখালীর মাঠে মাঠে, যেন দম ফেলার ফুরসত নেই। আধুনিক পদ্ধতির পাশাপাশি গরু মহিষ দিয়ে হাল চাষ করে যেমন তৈরি হচ্ছে জমি, তেমনি চারা রোপণ সহ সেচ কাজেও ব্যস্ত তারা। কিন্তু উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। তেল, সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ কিনতে হচ্ছে চড়া দামে। এতে ফলনের পাশাপাশি ভবিষ্যতে খরচ তোলা নিয়েও শঙ্কায় রয়েছেন চাষিরা। বর্তমানে জিনিসের যে দাম, খরচ হিসাবে আমরা বর্গা করি, আমাদের পোষায় না। সারের দাম বাড়ছে, কালা সার বাড়ছে, বদলার দাম বাড়ছে, 700 টাকা বদলা। ধান কেটে আমাদের পোষে না। সরকারি অনুদান আমরা অনেকেই পাই না। এটা দেখা গেছে যে কি হয় বা কি করে এটা আমরা তো জানি না। আমরা তো সাধারণ মানুষ, এমনি কৃষি অফিসার আসি লিস্ট নেয়, কিন্তু আমরা মাল পাই না। কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এছাড়াও নতুন জাতের ধান আবাদের পরামর্শ দেয়া হচ্ছে। কৃষি যান্ত্রিকরণের ব্যাপারে আমরা এমফেসিস দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি। বিভিন্ন কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে যদি কম খরচে করানো যায়, সে কৌশলগুলো আমরা কৃষকের মাঝে পৌঁছায় দিচ্ছি। চলতি মৌসুমে জেলায় 1,650,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সময় সংবাদ, নোয়াখালী। কাপ্তাই হ্রদ দেশি বিদেশি প্রায় ৮০ প্রজাতির মাছের অন্যতম উৎস, কিন্তু বিশেষ কোনো প্রক্রিয়া ছাড়াই সনাতন পদ্ধতিতে হ্রদের মাছ প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠানোয় গুণগত মান নষ্ট হয়। এতে ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হন ব্যবসায়ীরা। এজন্য জেলায় প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপনের দাবি তাদের। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মিন্নার ছবিতে রিপোর্ট। পাহাড়ের পাদদেশে ৭২৫ বর্গ কিলোমিটার কাপ্তাই হ্রদ। দেশের মিঠাপানি মাছের অন্যতম এই উৎসের বুকে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। হ্রদে উৎকৃষ্ট মানের কাচকি, কাজলি, আইরিবাইন সহ দেশি বিদেশি প্রায় ৮০ প্রজাতির মাছ পাওয়া যায়। এসব মাছ দেশের রাজস্ব মিটিয়ে প্রক্রিয়াজাত করে পাঠিয়ে দেওয়া হয় মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশেও। তবে সনাতনী পদ্ধতিতে ড্রামজাত করে মাছ পরিবহনে একদিকে গুণগত মানের যেমন ক্ষতি হয়, তেমনি ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এজন্য জেলায় প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপনের দাবি তাদের। এতে আয়ও বাড়বে দ্বিগুণ। বিদেশের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক কোম্পানির সাথে। বিদেশে রপ্তানি করার উপযুক্ত মাছগুলো যাচাই বাছাই করে নেওয়ার পরে এটা মনে করেন চট্টগ্রাম থেকে মনে করেন যে যার মতো করে বিদেশে রপ্তানি করে, এগুলো বিভিন্ন দেশে যায় চট্টগ্রাম ফ্যাক্টরির মাধ্যমে। এদিকে বিষয়টির গুরুত্ব বিবেচনায় প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানায় বিএফডিসি। আমাদের দেশে বিচ্ছিন্নভাবে কিছু ব্যবসায়ীরা এই মাছগুলো এক্সপোর্ট করছে। আমরা একটা কোরিয়ান কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করেছেন। এটার জন্য তাদের কাছে আমরা একটা প্রাথমিক ফিশ প্রসেসিং প্ল্যান্ট রাখার প্রস্তাব রয়েছে, এবং এটা যদি হয়ে যায় তাহলে এখানে যারা লোকাল ব্যবসায়ী আছে তারা সম্মিলিতভাবে এখান থেকে মাছটা এক্সপোর্ট করার সুযোগ পাবে। ব্যবসায়ীদের তথ্য মতে রাঙামাটি থেকে প্রতিদিন প্রায় ৩ মেট্রিক টন মাছ বিদেশে রফতানি করা হয়, স্থানীয় বাজারে যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। সময় সংবাদ, রাঙামাটি। পল্লীমায়ের কোল জুড়ে বইছে পৌষের বাতাস। হিম জড়ানো ভোরে বাঙালির মনে উঁকি দেয় গ্রাম বাংলার চিরায়ত পিঠার স্বাদ। তবে পিঠা তৈরির আয়োজন সেটিও এখন বাঁচে শহুরের রঙের আবরণে। তবুও শত ব্যস্ততায় গ্রামীণ গৃহিণীর হেসেলে পিঠা আজও রয়েছে গুপ্তবিদ্যার বেশে। তাদের হাত ধরেই এখনও এই আনন্দ আয়োজন ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে। মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায়, উম্মে হানির রিপোর্ট। হাতছানি দেয়া এক সকাল, কুয়াশার চাদর মারিয়ে রোদ জিতে যায়। ঠিক এ সময় মনোহরী বাংলাদেশের আর সব গ্রামের মতো একটু আগ বাড়িয়েই এখানে জেগে উঠল মানুষ। এরপর প্রকৃতির সাথে মানুষের এক গভীর মিতালি, আড়ষ্টভাব কাটিয়ে চিরায়ত বাঙালি রীতির সাথে সন্ধি। গোলা ভরা ধান উঠেছে আগে, এবার গৃহিণীদের ব্যস্ততা পিঠাপুলির আয়োজন নিয়ে। টোনাটুনির পিঠা খাওয়ার গল্পের মতোই চাই চাল, তেল, গুড়। তাই তো গায়ের বধূর পায়ের দোলায় ঢেকির ব্যস্ত আওয়াজও মিলিয়ে যায় দূর থেকে দূরান্তরে। গ্রাম কি শহরে এখন চালুর গুঁড়ো ব্যালেন্ডারে করে। আমার বাসায় ঢেকি আছে, আমরা ঢেকিতে গুঁড়ো করি। পিঠাটা খেতে অনেক মজা হয়। পৌষ আসলে আমার মাকে দেখছি ঢেকিতে চাল গুঁড়া করে পিঠা বানাতে, এখন আমিও সেগুলা করি এবং আমার মেয়েকেও সেগুলো শিখাচ্ছি। এক বাড়িতে গরম ধোঁয়া ওঠা ভাপায় মনোনিবেশ, যেন শীতের উৎসবী আয়োজন। এ তো গেল এক বাড়ির কথা। অন্য বাড়িতে তখন রসের পিঠার আয়োজনে ব্যস্ত গৃহিণী। রসনাবিলাসী মন পুরোটা জুড়ে তখন চিরায়ত বাঙালি রীতি। ছোটবেলা আমার মারে অনেক পদের পিঠে বানাতে দেখছি, কিন্তু আমি অত তো পারি না। সেই পিঠে পারি, রসকুলি পারি, অনেক প্রকার পিঠে কিছু পারি। গ্রামীণ জীবনে শহর আসে যুগের চাহিদায়, তবে মমতা ও রীতির বাস্তবতা তাকে পুরোটা গ্রাস করতে পারেনি। তাই তো পিঠাপুলির আয়োজন তরুণ থেকে প্রবীণ সবাইকে একই ভালো লাগায় আপ্লুত করে। যুগ যুগ ধরে বাঙালির গৃহিণীর হাতে তৈরি এই সুনিপুণ পিঠা বরাবরই প্রকাশ করে বাঙালির ঐতিহ্য এবং অতিথিপরায়ণতাকে। যদিও যুগের পালাবদলের ছোঁয়ায় পিঠা তৈরির সে কালার এ কালে এসেছে বিস্তর তফাৎ, তবুও কোথাও যেন এই পিঠা জানান দেয় বাঙালির শেকড়ের সন্ধান। উম্মে হানি, সময় সংবাদ, শরীয়তপুর। কুমিল্লায় দূষিত বর্জ্যে হুমকির মুখে পড়েছে কৃষকদের ফসলি জমি। বিলুপ্তির পথে দেশীয় মাছ, আর এজন্য ইপিজেড কর্তৃপক্ষকে দায়ী করছেন এলাকাবাসী। যদিও এ নিয়ে ইপিজেড ও সিটি কর্পোরেশন একে অপরকে দোষ চাপাচ্ছেন। সমস্যা নিরসনে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
কুমিল্লা সিটি কর্পোরেশন ও ইপিজেডের বর্জ্য ড্রেন এবং নালার মাধ্যমে বের হচ্ছে। এতে কেমিক্যাল মিশ্রিত দূষিত পানিতে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি, পরিবেশ, জীববৈচিত্র্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বিষাক্ত পানির দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এ নিয়ে বিভিন্ন সংস্থার কাছে একাধিকবার অভিযোগ করে সমাধান মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। যদিও 2015 সালে কর্তৃপক্ষ তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন করে, কিন্তু সেটিও কোনো সুফল বয়ে আনেনি। ইপিজেডের কেমিক্যালের পানি আইসা তো ওটা দূষিত হয়ে গেছে। এলাকাত ফসল হইতে পারে না, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, গন্ধবাস হচ্ছে, এটা নিষ্কাশন হচ্ছে না। চারটাখালী ইপিজেডের, মেডিকেলের এবং কুমিল্লা শহরের সব ময়লা আবর্জনা ওরা আমাদেরকে সব ডাইলা দিছে। পরিশোধনাগারটি সার্বক্ষণিক মনিটরিংয়ে আছে উল্লেখ করে সিটি কর্পোরেশনের ওপর দায় চাপালেন ইপিজেডের নির্বাহী পরিচালক। আর দূষণের নেপথ্যে ইপিজেডের কেমিক্যাল দায়ী বলছে সিটি কর্পোরেশন। আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি যাতে এটা পরিবেশ বান্ধব হয় এবং এটার যে পানিটা বের হয় এটা যাতে কোনো বাইরে কৃষকদের এবং জমিতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এটার যে ময়লা যে ড্রেন দিয়ে যায়, ড্রেন দিয়ে যাওয়ার পর এটা যে পলিউশনটা করে, সেই পলিউশনে যদি কেউ বিঘ্নিত হইতো তাহলে কিন্তু শুধুমাত্র ইপিজেডের দক্ষিণ অংশের লোক না, এখানে যে কটা খাল আছে প্রত্যেকটা খালের সামনের লোকে এসে আপনাদেরকে বলতো যে আমরা থাকতে পারতেছি না, আমাদের সমস্যা হচ্ছে। গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। যে চারটা খালের মাধ্যমে যে শহরের যে তরল বর্জ্যগুলা বের হচ্ছে, এই তরল বর্জ্যগুলো পরিশোধনের জন্য আমি মনে করি এসটিপি বসানো দরকার। সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হলে মানুষ যে সমস্যার মধ্যে আছে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে। 267.46 একর জায়গায় 2000 সালের 15 জুলাই কার্যক্রম শুরু করে কুমিল্লা ইপিজেড। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা সহ ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় আরও সচেতন হবেন সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা নগরীর সচেতন মহলের। সময় সংবাদ, কুমিল্লা। কাছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও গত 3 বছর ধরে একেবারেই পর্যটক শূন্য। বিশেষ করে বান্দরবানের দুর্গম অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চীনের তৎপরতা বেড়ে যাওয়ার ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়ে এই পর্বতসহ পুরো এলাকা। পর্যটক না আসায় দার্জিলিং পাড়া হয়ে কেওক্রাডংয়ের কয়েকশো মাচাংঘর এবং রিসর্ট পরিত্যক্ত হয়ে গেছে। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানের কেওক্রাডং, সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা 3250 ফুট। আর এই দুর্গম পাহাড়ে আসার জন্য ইতিমধ্যে সীমান্ত সড়কের আওতায় পাকা সড়ক করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারপরও সংঘাত এবং হানাহানির কারণে গত 3 বছর ধরে একেবারে পর্যটক শূন্য এই কেওক্রাডং এবং তার আশপাশের এলাকা। আর এর ফলে পর্যটন সংশ্লিষ্ট শত শত পাহাড়ি বেকার হয়ে পড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। বিশেষ করে কেওক্রাডং এবং তার আশপাশে কয়েকশো কটেজ এখন একেবারে পরিত্যক্ত। বেকার অবস্থা রয়েছে 300-র বেশি ট্যুর গাইড। স্বাভাবিক সময়ে বান্দরবন থেকে প্রতিদিন 300-র বেশি যাত্রীবাহী বাস পর্যটকদের নিয়ে আসতো এই কেওক্রাডং। কিন্তু কুকি চীনের সন্ত্রাস, হুমকি এবং লাগাতার হামলার মুখে এই পর্যটক শূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। আর এর ফলে পাহাড়িতে যে দোকানপাটগুলো ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে। তারা কাজ হারিয়ে কেউ দিনমজুর, কেউ বা বেকার জীবনযাপন করছে। বিপর্যস্ত অবস্থার এখানকার জনজীবন। মাইলের পর মাইল যেসব কটেজ রয়েছে সেগুলি এখন খা খা করছে। তবে স্থানীয়রা আশা করছেন আবারও শান্তিপূর্ণ অবস্থান নিয়ে পাহাড়ি বাঙালি থাকবে এবং একই সাথে পর্যটকদের পদবারে মুখরিত হয়ে পড়বে দ্বিতীয় পর্বতশৃঙ্গ এই কেওক্রাডং। যারা গাড়ি মালিক, যারা দোকানদার, যারা ট্যুরিজম করে অনেক লস। বাংলি পাহাড়ে যারা টুকটাক ব্যবসা করে তাদের জন্য আমরা যে পর্যটন ট্যুরিস্ট জন্য বানাই, এগুলি তো এমনি ঘর ভাঙে গেছে, কতগুলো কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। মূলত বান্দরবন হয়ে রুমা, বগালেক হয়ে যার সড়ক পথে আসা যায় এই কেওক্রাডং। আর উন্নত সড়ক ব্যবস্থার কারণে মাত্র 1 মিনিটে উঠা যায় কেওক্রাডংয়ের সর্বোচ্চ চূড়ায়। বান্দরবনের কেওক্রাডং থেকে কমল দে, সময় সংবাদ।
খাঁটি এই মাঠার স্বাদ নিতে রাজধানী সহ নানা স্থান থেকে অসংখ্য মানুষ আসেন। মাঠা বিক্রি করে খ্যাতি পাওয়া কমল ঘোষ ছুটির এক সকালেই 2500 লিটার মাঠা বিক্রি করেন। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের বিখ্যাত আলদির মাঠার স্বাদ নিতে প্রতিদিন এমন ভিড় পড়ে যায়। মাঠার এই স্বাদের ভিন্নতার রহস্য উদ্ঘাটন করব আমরা আজ। পৌষের কনকনে শীত আর কুয়াশা উপেক্ষা করেই দলে দলে আসছেন মানুষ। উপলক্ষ টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারের মাঠার স্বাদ নেয়া। শীত উদযাপন আর আলদির মাঠা পান করা যেন এক উৎসবের রূপ নিয়েছে এই এলাকায়। আবার বোতল ভর্তি করে নিয়েও যাচ্ছেন মাঠা পিয়াসুরা। মাঠা খাবো, মজা করবো, আনন্দ করবো। 3 বার আসা হয়েছে এর আগে, এবার 4র্থবার আমার আসা। নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে আসছি আমরা মাঠা খাওয়ার জন্য। অনেক নাম শুনছি, আজকে প্রথম আসলাম মাঠা খাইতে। এখানে মজাই আলদির মাঠা, সেই জন্য খাইতে এসেছি। সবাই আসে তাই ভাবলাম আমরা একবার ট্রাই করি। 8:34, 8:30 বাজে এখন ধরে মাঠা পাই না, সামনে যেতে পারি না। আলদি বাজারে মাঠার এই খ্যাতি ছড়িয়ে দিয়েছেন কমল ঘোষ। তার পরিচিতি এখন মাঠা কমল নামে। মাঠা বিক্রি করেন 33 বছর ধরে। 12 বছর বয়সে 10 লিটার দুধের মাঠা বিক্রি শুরুর পর এখন প্রতিদিন বিক্রি করছেন মনে মনে। খাঁটি দুধের টক দই, সেই দই বরফখণ্ড, লবণ আর সামান্য চিনি মিশিয়ে কমল নিজ হাতে তৈরি করেন এই মাঠা। জানান এর রহস্য। দুধ দিয়ে টক দই পাতা হয়, চিনি, বরফ, লবণ, সরস এগুলা দিয়ে মাঠা বানানো হয়। লোকজন দেখা এটা আমার মনে অনেক খুশি, আনন্দ। গ্লাস প্রতি 30 টাকা ও প্রতি লিটার মাঠা বিক্রি হয় 150 টাকায়। স্বাদের বৈচিত্র্যতার কারণে কমল ঘোষের টং ঘিরে লম্বা লাইন। ছুটির দিনের সকালে বিক্রি হয়েছে প্রায় 2500 লিটার মাঠা। মুন্সিগঞ্জের আলদি থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। অন্যদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলো। বৈরী আবহাওয়ায় বাতিল হয়েছে ওকলাহোমা, টেক্সাস, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন স্কুলের ক্লাস। বাতিল হয়েছে বহু ফ্লাইও। কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে সতর্কবার্তা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ আবহাওয়া দফতরের। শীতকালীন ঝড়ের প্রভাবে ব্যাপক তুষারপাত হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। টানা তুষারপাতে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন হয়েছে। স্থগিত রাখতে হচ্ছে জরুরি কাজ। ওকলাহোমা ও টেক্সাসের উত্তরাঞ্চলে 18 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। কোনো কোনো অঙ্গরাজ্যে এ মাত্রা পৌঁছে গেছে 22 সেন্টিমিটারে। শুক্রবার টেক্সাস, ওকলাহোমা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন অঞ্চলে তুষারপাতের কারণে বাতিল করতে হয়েছে স্কুলের কার্যক্রম। লাখ লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে ঘরে বসেই। বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলের অফিস আদালতও। বৈরী আবহাওয়া ও পিচ্ছিল রানওয়ের কারণে বাতিল ও বিলম্ব ঘোষণা করা হয়েছে শার্লট, ডালাস, ফোর্ট ওর্থ ও ন্যাশভাইল বিমানবন্দরের বহু ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর বহু বাসিন্দা। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। গাড়ি চালানো থেকে বিরত থাকতেও বলা হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। কাকুলি আখতার, সময় সংবাদ। অভ্যন্তরীণ আন্দোলন আর আন্তর্জাতিক চাপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিকোলাস মাদুরো। স্থানীয় সময় শুক্রবার তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দেশটির আইনসভায় শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। পরে ভেনেজুয়েলার জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাদুরো। অভিযোগ করে বলেন, প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের দিনটিকে বিশ্বযুদ্ধের রূপ দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে সফলভাবে কোনো বাধা ছাড়াই শপথ নিতে পারার বিষয়টিকে ভেনেজুয়েলার শান্তি ও সার্বভৌমত্বের জন্য বড় বিজয় বলে উল্লেখ করেন মাদুরো। ভোট কারচুপির অভিযোগে বিরোধী দল, দেশটির জনগণ ও বিশ্ব নেতাদের তোপের মুখে ছিলেন নিকোলাস মাদুরো। আবেদনকারীদের বিষয়ে আরও যাচাই বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সুইডিশ সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ও শীর্ষ আইনজীবীরা। প্রবাসীরা বলছেন, এ ধরনের পদক্ষেপে হাজার হাজার অভিবাসীর দেশটির নাগরিকত্ব পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় সহজে ওয়ার্ক পারমিট এবং স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ ছিল সুইডেনে। তবে এবার অভিবাসন আইনে পরিবর্তন আনার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান জোট সরকার।
যারা দেশটির নাগরিকত্ব পেতে চান তাদের আবেদন আরও যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছে সুইডিশ সরকার। ফলে যারা আগেই আবেদন করেছেন এবং যারা ভবিষ্যতে করবেন সবাইকে দেশটির নাগরিকত্ব পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। এই রুল চেঞ্জ করার কারণে প্রত্যেকটা মানুষ আসলে এফেক্ট হচ্ছে। তো সুইডেন গভর্নমেন্ট এই জিনিসগুলো অনেক লেন্দি প্রসেস যদি করে তাহলে আমরা যারা এখানে নাগরিক এখানে জব করতেছি, যারা আমরা সিটিজেনশিপে অ্যাপ্লাই করব, এতে আসলে অনেক এফেক্ট পড়বে, প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে। সুইডিশ সরকার নাগরিকত্ব আবেদনকারীদের জন্য কঠোর নিরাপত্তা পরীক্ষার নির্দেশ দিয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে মিথ্যা পরিচয় ব্যবহারকারী বা নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান বন্ধ করা। আমরা আসলে এমন একটি সিস্টেম চাই যা একদিকে নিরাপত্তা নিশ্চিত করবে এবং অন্যদিকে আবেদনকারীদের জন্য ব্যাপারটি সহজলভ্য হতে পারে। সুইডিশ সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন দেশটির বিরোধী দল ও শীর্ষ আইনজীবীরা। তবে সুইডেনের অভিবাসন মন্ত্রী জানান, যেসব অভিবাসী সুইডিশ সরকারের নিরাপদ রাষ্ট্রের তালিকাভুক্ত দেশ থেকে এসেছেন তাদের নাগরিকত্বের আবেদন আগের নিয়মই হবে। গত বছর সুইডেনে প্রায় 60,000-এর বেশি অভিবাসী সুইডিশ নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া 80,000-এর বেশি অভিবাসী নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে ফ্রম দ্য হার্ট টু দ্য হ্যান্ড নামে অভিজাত পোশাকের প্রদর্শনী। ঐতিহাসিক সময়কাল এবং সংস্কৃতিকে তুলে ধরা ডলচে অ্যান্ড গাবানার এই বিশেষ প্রদর্শনী চলবে আগামী 31 মার্চ পর্যন্ত। রানীর মুকুট থেকে শুরু করে পোশাক, জুতা সাজানো রয়েছে কাচের ঘরে। এছাড়াও রয়েছে নানা নকশার ঐতিহাসিক সব পোশাক। সারিভাবে সাজানো রয়েছে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি ঐতিহাসিক এবং অভিজাত পোশাক। প্রদর্শনীর নাম ফ্রম দ্য হার্ট টু দ্য হ্যান্ড। ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্যারিসের আগের যুগের ফ্যাশন। স্থানীয় সময় শুক্রবার ইতালিয়ান ফ্যাশন হাউস ডলচে অ্যান্ড গাবানা ফ্রান্সের প্যারিসে তাদের এই নতুন প্রদর্শনী শুরু করেছে। আইকনিক গ্র্যান্ড প্যালেসে এই ভিন্নধর্মী প্রদর্শনীটির আয়োজন করা হয়, যেখানে 200টি মূল নকশা প্রদর্শনী করা হয়েছে। অতীত ও বর্তমান সংগ্রহকে একত্রিত করে বিশেষ পোশাক বাছাই করা হয়েছে বলে জানান আয়োজকরা। এই মুহূর্তটি ডলচে অ্যান্ড গাবানার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ প্যারিসে এটি তাদের প্রথম প্রদর্শনী। তারা সবসময় ইতালি, মিলান বা তাদের সংগ্রহ দ্বারা অনুপ্রাণিত বিভিন্ন স্থান যেমন ফ্লোরেন্স, ভেনিস বা পালেরমোতে প্রদর্শনী করে থাকে। প্যারিসের এই ফ্রম দ্য হার্ট টু দ্য হ্যান্ড প্রদর্শনীটি আগামী 31 মার্চ পর্যন্ত চলবে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব কুম্ভ মেলা আয়োজনের ব্যস্ততা এখন ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে। 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 6 সপ্তাহ ব্যাপী এই উৎসব, যেখানে অন্তত 45 কোটি তীর্থযাত্রীর সমাগম হবে বলে ধারণা আয়োজকদের। চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম, টাঙানো হচ্ছে বিলাসবহুল তাঁবু। তীর্থযাত্রীদের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করতে চলছে সব ধরনের প্রস্তুতি। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই ব্যস্ততা কুম্ভ মেলার আয়োজন ঘিরে। কয়েকদিনের মধ্যেই কোটি কোটি ভক্তের পদচারণে মুখর হবে এলাকাটি। প্রতি 12 বছরে একবার এ মেলার আয়োজন করা হয়। সনাতন ধর্মের পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতি গ্রহ সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করলে সে বছর কুম্ভ মেলার আয়োজন করা হয়। ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস, গঙ্গার পানিতে গোসল করলে পাপ থেকে মুক্তি মেলে, আর তা কুম্ভের সময় হলে জীবন ও মৃত্যুর চক্র থেকে নির্বাণ লাভ করা যায়। কুম্ভ মেলায় একবার গেলেই কয়েক জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা এখানে এসেছি। আমি এর আগে কখনো এত বিশাল এবং অসাধারণ উৎসব দেখিনি। এখানকার সুযোগ সুবিধা খুবই ভালো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, পবিত্র গঙ্গায় একবার ডুব দিয়েই মনে শান্তি অনুভব করেছি। ধারণা করা হচ্ছে অন্তত 45 কোটি ভক্তের সমাগম হতে পারে এবারের মেলায়। এজন্য সাধারণ থেকে শুরু করে বিলাসবহুল প্রায় 1 লাখেরও বেশি তাঁবু টাঙানো হয়েছে মেলা প্রাঙ্গণে। ব্যবস্থা করা হয়েছে 1.5 লাখ অস্থায়ী শৌচাগারের। নিরাপত্তা নিশ্চিতে প্রায় 1 লাখ সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সাংহাই শহরে চীনা নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ বাজারের, যেখানে হরেক রকমের সামগ্রী আর সুস্বাদু খাবারের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা, যা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরাও।
লাল রঙের ব্যানার শোভা পাচ্ছে এলাকা জুড়ে, বসেছে নানা ধরনের খাবারের স্টল, বিক্রি করা হচ্ছে বইপত্র, ক্যালেন্ডার সহ নানা ধরনের জিনিস। ড্রামের তালে তালে বাজানো হচ্ছে আনন্দধ্বনি, আছে ঐতিহ্যবাহী চীনা নৃত্য পরিবেশনাও। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনা নববর্ষ উপলক্ষে চীনের সাংহাই শহরে বসে এই বিশেষ আয়োজন। উৎসব স্থল ঘুরে দেখার পাশাপাশি মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখেন কোনো দর্শনার্থী। ডিপ ফ্রাইড শালগমের কেক, স্প্রিং রোল এবং অন্যান্য খাবার এখানে খুব জনপ্রিয়। আমরা এখানে রাতের খাবারও এনেছি। আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলোর প্রতি তরুণ প্রজন্মের উৎসাহ আছে। আমি আশা করছি বছরের অন্যান্য সময়েও এমন আয়োজন হবে। শুধু চীনা নববর্ষই নয়, অন্য উৎসব ঘিরেও বাজার বসানো হবে। চীনের সংস্কৃতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব চীনা নববর্ষ। কখনো কখনো এটিকে বসন্ত উৎসব বা চন্দ্র নববর্ষ বলা হয়। পরিবারের সবার সঙ্গে আনন্দ আয়োজনে দিনটি পালন করেন নাগরিকরা। এবছর চীনা নববর্ষ উদযাপিত হবে 29 জানুয়ারি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। টেস্ট নিয়ে আইসিসির দ্বিস্তর নীতির পরিকল্পনা রুখে দিতে এখনই বিসিবিকে সোচ্চার হওয়ার তাগিদ মিনহাজুল আবেদিন নান্নুর। এ বিষয়ে দল ভারী করতে অন্যান্য বোর্ডের সঙ্গে বিসিবিকে যোগাযোগের পরামর্শও তার। সঙ্গে 2025-27 চক্রের জন্য এখনই পরিকল্পনা শুরুর তাগিদ জাতীয় দলের সাবেক অধিনায়কের। ক্রিকেটারদেরও নিতে বলেন বাড়তি দায়িত্ব। শ্রেণী শোষণের দুয়ারে দাঁড়িয়ে বিশ্ব ক্রিকেট, দর্শক সংখ্যার রাজস্ব বৃদ্ধি কিংবা টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার মিথ্যে অজুহাতে এলিট ফরম্যাটের অপেক্ষাকৃত ছোট দলগুলোকে মূল ধারা থেকে দূরে রাখতেই এক নয়া পরিকল্পনা আইসিসির। যদিও টেস্টকে দ্বিস্তর করতে এর আগেও উদ্যোগ নিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, কিন্তু সেবার তা ভেস্তে যায় 3 মোড়লের একজন বিসিসিআইয়ের আপত্তিতে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। জানা গেছে এতে নাকি বেশ আগ্রহী খোদ আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তবে শুরুর আগেই প্রবল বাধার মুখে পড়তে যাচ্ছে এই নীতি, যার সমালোচনায় মুখর ক্লাইভ লয়েড, গ্রায়াম স্মিথ, অর্জুনা রানাতুঙ্গার মতন কিংবদন্তিরা। দ্বিস্তর টেস্ট নীতি চালু হলে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। তাই তো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব আসার আগেই এই ইস্যুতে বিসিবিকে সোচ্চার হওয়ার তাগিদ টাইগার সাবেক অধিনায়কের। আমরা যদি দ্বিস্তরে চলে যাই, এটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হবে। তো আমার মনে হয় না যে এটা আগেও ইনিশিয়েটিভ নিয়েছিল যে এটা আইসিসি এটা করবে, কিন্তু পারেনি। কিন্তু এবারও আমার মনে হচ্ছে কথা হচ্ছে, কিন্তু আমার মনে হয় না এটা হওয়া উচিত না। বাট আমার মনে হয় সবাই এটার অপোজ করা উচিত। আমাদের দেশে জোরালো পদক্ষেপ নিতে হবে যাতে এটা না হয়। তবে সেই সঙ্গে আছে পরামর্শ। টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পরেও আভিজাত্যের ক্রিকেটে নিজেদের একটা অবস্থানই করতে পারেনি বাংলাদেশ। পরবর্তী সাইকেলকে সামনে রেখে তাই দায়িত্ব নিতে বললেন দুপক্ষকেই। রেসপন্সিবিলিটি আমাদের খালি খেলোয়াড়দের বললে হবে না, বাইরে যারা আছে তাদের রেসপন্সিবিলিটি আছে। আমরা কতটুকু ফেসিলিটি ডেভেলপ করতে পেরেছি, আমাদের আনুষঙ্গিক আমাদের রিজয়নগুলিতে আমরা কতটুকু ডেভেলপ করতে পারছি, সব কিছু মিলে কিন্তু ক্রিকেটটা। তো সেই হিসাবে কিন্তু রেসপন্সিবিলিটির কথা যখন বলতে, দায়িত্বটা সবার সেভাবেই চিন্তা করতে হবে। আমাদের দিক থেকে আমাদের স্ট্রং থাকা উচিত এবং আমাদের খেলোয়াড়দেরও দায়িত্ব নিয়ে ভালো ক্রিকেটটা খেলা উচিত এবং সবার সার্বিক সম্মিলিতভাবে ক্রিকেটটাকে স্ট্রংভাবে দাঁড়া করতে হবে। পরবর্তী টেস্ট চক্রে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের, আছে পাকিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও। তাই তো শুধু বিসিবি নয়, দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদেরও। মাহমুদ রিমন, সময় সংবাদ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন তপু বর্মন। লেস্টার সিটির এই ফুটবলারকে দলে পাওয়ায় এশিয়ান কাপ বাছাই ও সাফে ভালো করার সুযোগ দেখছেন তিনি। এদিকে হ্যাভিয়ার কাবরেরারের কোচ হিসেবে থেকে যাওয়াকেও ইতিবাচক মনে করছেন বাংলাদেশের এই তারকা ডিফেন্ডার। দেশের ফুটবলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতে বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কিছু ফুটবলারকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে বাফুফে, যার মধ্যে সবচেয়ে বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। খুব শীঘ্রই লাল সবুজ জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন লেস্টার সিটির এই ফুটবলার, যা হবে বাংলাদেশ ফুটবলের নতুন এক মাইল ফলক। এতে বাংলাদেশ ফুটবল আরও এগিয়ে যাবে বলে মনে করেন জাতীয় দলের ফুটবলার তপু বর্মন। পর্যাপ্ত সময় দিয়ে হামজাকে দলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করতে চান তিনি। হামজা আমার কাছে মনে হয় এটা একটা ভালো অ্যাসেট আমাদের বাংলাদেশের টিমের জন্য এবং বাংলাদেশের জন্য। কারণ এই জায়গায় আমি সবসময় দেখেন আমাদেরটা চিন্তা করব, কারণ কি আমাদের ওকে কিভাবে আমাদের সাথে অ্যাডজাস্টমেন্টে অতি তাড়াতাড়ি ওকে আমাদের আপন করে নিতে হবে। এটা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের আমার কাছে মনে হয় অনেক বড় দায়িত্ব। ওর যেই
স্ট্রাকচার এবং ক্যাপাবিলিটি, এটা আমাদের টিমের জন্য অনেক পজিটিভ একটা সাইড। 2024 সালটা ভালো যায়নি বাংলাদেশ পুরুষ ফুটবলে, তবে এবছর নতুন করে চ্যালেঞ্জ নিতে চান ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাই ও সাফ থেকেই সেই আক্ষেপ ঘুচাতে চান লাল সবুজ বাহিনীরা। ক্যাবরেরাকে রেখে দেওয়াটাকেও দেখছেন ইতিবাচক দৃষ্টিতেই। সে অলরেডি কন্ট্রাক্ট করে ফেলেছে ন্যাশনাল টিমের সাথে, তো ডেফিনেটলি অ্যাজ এ প্লেয়ার হিসাবে, কারণ সে অলরেডি 3 বছর ধরে কাজ করে, আমার কাছে মনে হয় যে সে যদি আমাদের টিমে থাকে তাহলে দেখেন আপনার সহজ হবে আমাদের জন্য তাকে বোঝা, এবং সে আমাদেরকে ভালোভাবে বুঝতে পারবে। এদিকে নতুন বছর নতুন পৃষ্ঠপোষক ও কিট পার্টনার পেতে যাচ্ছে জাতীয় ফুটবল দল। দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বাফুফে থেকে। এতে ফুটবলারদের ভালো করার তাড়না আরও অনেক গুণ বাড়বে বলে মনে করেন ডিফেন্ডার তপু বর্মন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপে টানা হারের ক্ষত নিয়ে প্রিমিয়ার লিগে চেনা আগ্রাসী ফুটবল খেলল মোহামেডান। রহমতগঞ্জের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও সংহত করেছে সাদা কালোরা। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে পেনাল্টি মিস করা রহমতগঞ্জকে 3-1 ব্যবধানে হারালো মোহামেডান। দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের ছন্দময় ফুটবলের এক দারুণ আসর বসেছিল শুক্রবার, আর এই আসর থেকেই মধুর প্রতিশোধ নেয় মোহামেডান। ফেডারেশন কাপে মোহামেডানের বিদায়ী মঞ্চ তৈরি হয় রহমতগঞ্জের বিপক্ষে 1-0 গোলে হেরে। তাই লিগেও দলটির সামনে তৈরি হয়েছিল শীর্ষস্থান হারানোর শঙ্কা। তবে রাজু আহমেদ জিসান, সুলেমানে দিয়াবাতে ও এনামুয়েল সান্ডের অসামান্য নৈপুণ্যে পথ হারায়নি সাদা কালোরা। গোলের দেখা পায় প্রথমার্ধের যোগ করার সময়। মিঠুর ক্রস অফসাইডে ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন জিসান। বিরতির আগ মুহূর্তে মোহামেডানের এই হাসি উড়ে যেতে পারত। বক্সে স্যামুয়েল বোয়াটেং ফাউলের শিকার হলে প্লান্টি পায় রহমতগঞ্জ। নাবিব নেওয়াত জীবনের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন গোলকিপার সুজন। দ্বিতীয়ার্ধের 64 মিনিটে আরিফের ক্রসে নিখুঁত টোকায় ব্যবধান দ্বিগুণ করেন দিয়াবাতে। 4 মিনিট পর মোজাফফরবের পাস ধরে বক্সে ঢুকে ব্যবধান আরও বাড়ান সানডে। আর রহমতগঞ্জ 86তম মিনিটে বক্সের ভেতর থেকে বোয়েটেংয়ের শটে সান্ত্বনাসূচক গোলটি পায়। শেষ পর্যন্ত সাদা কালোরা জয় পায় 3-1 ব্যবধানে। 7 ম্যাচে শতভাগ সাফল্যে 21 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে মোহামেডান, আর সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রহমতগঞ্জ। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দর্শকদের রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে বসুন্ধরা কিংস। ফকিরের পুলের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে 4-1 ব্যবধানে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতে নিজেদের ভুলের কারণে প্রথম গোল হজম করে বসুন্ধরা। 3 মিনিটে শ্রাবণ প্রশ্নবিদ্ধ বল রিসিভের কারণে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। 32 মিনিটে লাল কার্ড দেখে 10 জনের দলে পরিণত হয় ফকিরের পুল। এরপর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও 1-0 পিছিয়ে থেকে বিরতিতে যায় কিংস। তবে দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তনের গল্প লেখে বসুন্ধরার ফুটবলাররা। 15 মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে 4 বার বল জড়ায় স্বাগতিকরা। 69 মিনিটে অধিনায়ক জোনাথন ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে কিংস। 72 মিনিটে দলকে লিড এনে দেয় ফয়সাল ফাহিম। 3 মিনিটের ব্যবধানে রফিকুল ইসলামের গোলে ব্যবধান বাড়ায় ল্যালেরিয়া তিতার দল। 83 মিনিটে রাকিব হাসানের গোলে জয় নিশ্চিত করে বসুন্ধরা। মৌলভীবাজারে আজ অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল কনভেনশন হাফ ম্যারাথন প্রতিযোগিতা। পর্যটন শহর মৌলভীবাজারকে বিশ্বের কাছে তুলে ধরতে এবং তরুণদের সুস্থ জীবন গড়ার প্রত্যয় নিয়েছিল এই আয়োজন। এতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা 800 দৌড়বিদ। 2টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শ্রীমঙ্গল রোডস্থ বেঙ্গল কনভেনশন হলের সামনে থেকে শুরু হয়ে জেলা স্টেডিয়ামে এসে শেষ হয়। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। শীতের শিশির ভেজা ভোরে মৌলভীবাজারের সৌন্দর্যমণ্ডিত পর্যটন শিল্পকে দেশ বিদেশের কাছে তুলে ধরতে এবং তরুণদের সুস্থ জীবন গড়ার প্রত্যয় নিয়ে মৌলভীবাজার রানার্স ক্লাব এবং সাইক্লিং কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো বেঙ্গল কনভেনশন হাফ ম্যারাথন প্রতিযোগিতা। 2 ক্যাটাগরির এই ম্যারাথনে অংশ নেন 800 নারী পুরুষ দৌড়বিদ।
21 কিলোমিটার ক্যাটাগরির প্রতিযোগিতা ভোর 6:30টায় বেঙ্গল কনভেনশন হল থেকে শুরু করে শাহ মোস্তফা সড়ক, ইকো পার্ক, কালেঙ্গা সড়ক, দেউরাছড়া ও প্রেমনগর চা বাগানের জারুলতলা হয়ে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে এসে শেষ হয়। এখানে 600 জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। অন্যদিকে 10 কিলোমিটার ম্যারাথন একই সময়ে একই স্থান থেকে শুরু হয়ে কালেঙ্গা বাজারের দক্ষিণ প্রান্ত ছুঁয়ে সাইফুর রহমান স্টেডিয়ামে গিয়ে সম্পন্ন হয়। এতে 200 নারী পুরুষ দৌড়বিদ অংশ নেন। এ ম্যারাথনকে ঘিরে জেলা শহরের তরুণ তরুণীদের মধ্যে সৃষ্টি হয় ভিন্ন এক উৎসব মুখর পরিবেশের। এই আয়োজনকে সমর্থন জানিয়ে প্রতি বছর এরকম আয়োজনের প্রত্যাশা করেন দর্শনার্থীরা। সন্তুষ্টি ঝরেছে অংশ নেয়া দৌড়বিদদের কণ্ঠেও। বয়স 73, পেশায় ব্যবসায়ী, সোয়ান গ্রুপের আমি মালিক বা চেয়ারম্যান, কিন্তু নেশায় একজন রানার, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ আমি এনশিওর করি। গ্রুপে দৌড়াই, একা দৌড়াই, আমি নিজেকে নিজে মোটিভেটেড করার জন্য দৌড়াই, স্বাস্থ্যটার ভালো রাখার জন্য দৌড়াই। রান যেখানেই আমরা সেখানেই উৎসব মুখর পরিবেশে আমরা অংশগ্রহণ করি। এটা আমাদের রানারদের জন্য একটা নেশা হয়ে গেছে। মৌলভীবাজারের ট্রেকটা অসাধারণ ছিল। এই ট্রেক উঁচু নিচু ট্রেক, দুই পাশে চা বাগান, এক মনোরম পরিবেশ। 10 কিলো রান করে খুবই আনন্দিত আমি। আগামীতে 21 কিলোতে চ্যাম্পিয়ন হব। যদিও আমার পায়ে ইনজুরি ছিল, তবুও আমি ট্রাই করছি মানে ফিনিশ করার জন্য। তো 10 কিলোমিটার ছিল আর কি, আমি মৌলভীবাজার জেলা থেকে অ্যাটেন্ড করছি। এদিকে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে আগামীতে এমন আয়োজন করলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। আর ভবিষ্যতে আরো গোছানো আয়োজনের প্রতিশ্রুতি প্রতিযোগিতার আয়োজকদের। আমাদের এখানে বিদেশি পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারেনি বিভিন্ন পারিপার্শ্বিক কারণে। আশা করি আগামীবার আমার বিদেশি পার্টিসিপেন্ট এবং আমাদের বিদেশিরা এসে আমাদের এখানে রান করবেন। যদি ভালো পৃষ্ঠপোষক মিলে তাহলে আরো সুন্দর, আরো আমরা কি বলবো, আরো সুন্দর করে করতে চাই আমরা। ম্যারাথন প্রাণবন্ত করতে মৌলভীবাজার ক্রীড়া সংস্থা সর্বাত্মক সহযোগিতা এই রানার্স কমিউনিটি থেকে করেছে। আগামী তো ইনশাল্লাহ যখনই এই মৌলভীবাজারে হাফ ম্যারাথন হবে, ইনশাল্লাহ ক্রীড়া সংস্থা সবসময় পাশে থাকবে। মৌলভীবাজারে এ নিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন প্রতিযোগিতা। সময় সংবাদ, মৌলভীবাজার। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।